ঘড়ির কাঁটায় 4:32। অগ্রদ্বীপ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আপ কাটোয়া লোকাল থেকে কি বিপুল পরিমাণে প্যাসেঞ্জার ওঠানামা করছেন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আমিও এনাদের মতোই একজন সাধারণ দর্শনার্থী হিসেবে আজকে উপস্থিত হয়েছি অগ্রদ্বীপ স্টেশনে। আমাদের সকলের গন্তব্য গোপীনাথের মেলা। ট্রেন চলে গেছে। এই বিপুল সংখ্যক দর্শনার্থীদের পিছু পিছু আমিও চলেছি অগ্রদ্বীপ স্টেশন থেকে নিচে নেমে। এখান থেকে আমাদের যে গন্তব্য গঙ্গা পার হয়ে গোপীনাথের মেলায়, তার দিকে। স্টেশন থেকে নেমে আমরা টোটো নেব। সকল দর্শনার্থীদের সঙ্গে আমিও সামান্য পুণ্য সঞ্চয়ের আশায় চলেছি গোপীনাথের মেলার উদ্দেশ্যে। গোপীনাথের মেলার সম্পর্কে সবিস্তারে যেতে যেতে আলোচনা করব। এখন প্ল্যাটফর্ম থেকে নিচে নামছি। অনেকে ওভারব্রিজ দিয়ে চলে যাচ্ছেন। বেশ যথেষ্ট পরিমাণে প্রশাসন এখানে দর্শনার্থীদের সুবিধার জন্য রয়েছেন। লেভেল ক্রসিং পার হয়ে ওই পার থেকে আমরা টোটো ধরব। এক্সপ্রেস ট্রেন পার হচ্ছে, তবে যতটা জোরে যাওয়ার কথা মেলার কারণে তার থেকে অনেক ধীর গতিতে চলেছে। রেলগেট পড়ে রয়েছে। গাড়ি চলে গেলে রেলগেট পার হয়ে আমরা ওই পারে গিয়ে টোটো ধরবো। তার কারণ প্রায় 3.5 কিলোমিটারের রাস্তা এখান থেকে গঙ্গার ঘাট। চলে এসেছি গেট পার হয়ে। আর খানিকটা এগিয়ে গিয়ে অটো বা টোটো স্ট্যান্ড রয়েছে। বিপুল সংখ্যক পুণ্যার্থী বা দর্শনার্থী যাই বলি না কেন, সকলের সঙ্গে চলেছি। এখানে বেশ কিছু কমিটি থেকে উদ্যোগ নিয়ে দর্শনার্থীদের প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমি একটি লাইনে প্রসাদ পেয়ে গেছি, প্রসাদ খাচ্ছি। টোটোয় চড়ে বসেছি, যাচ্ছি গঙ্গা বা ভাগীরথীর ঘাটে। 15 টাকা ভাড়া। চলেছি গোপীনাথের মেলায়। বর্ধমানের অগ্রদ্বীপে গোপীনাথের মেলা ভক্তি, লৌকিকতা ও আধ্যাত্মিকতার এক জীবন্ত দলিল। ইতিহাস খ্যাত এই ভাগীরথী গঙ্গার তীরেই রয়েছে অগ্রদ্বীপ গ্রাম। এখানেই জন্মেছিলেন গোবিন্দ, মাধব, বাসুদেব ঘোষ, যারা তিনজনেই ছিলেন মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের অন্তরঙ্গ পার্ষদ। আর এই গোবিন্দ ঘোষের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে প্রায় 450-500 বছর ধরে চলে আসা ভারতবর্ষের একমাত্র শ্রাদ্ধের মেলাটি। 1515 সালের ফাল্গুন মাসে শ্রীচৈতন্য মহাপ্রভু পদার্পণ করেন অগ্রদ্বীপ গ্রামে। অন্তরঙ্গ পার্ষদ গোবিন্দ ঘোষের গৃহে বাসস্থান করতে থাকেন। গোবিন্দ ঘোষের বাড়ি প্রসাদ গ্রহণের পর মহাপ্রভুর একটি হরিতকির প্রয়োজন হলো, কিন্তু হরিতকি সামনে না থাকায় গোবিন্দ ঘোষকে ছুটতে হলো হরিতকির খোঁজে। হরিতকি নিয়ে এলেন অনেক খুঁজে। মহাপ্রভু সেই হরিতকি পেয়ে খুব সন্তুষ্ট হলেন এবং আশীর্বাদ করলেন গোবিন্দকে। মহাপ্রভুর নীলাচল যাত্রার দিনক্ষণ রেডি হয়ে গেল। পরের দিন মহাপ্রভু গেছেন আরেকজন ভক্তের বাড়ি, সঙ্গী গোবিন্দ ঘোষ। খাওয়া দাওয়ার পরে মহাপ্রভুর কোনো কিছু না চাইতেই গোবিন্দ ঘোষ আঁচলের কোঁচা থেকে কয়েকটি হরিতকি বার করে মহাপ্রভুর হাতে দিলেন। মহাপ্রভু অবাক হয়ে জানতে চাইলেন, হরিতকি কোথায় পেলে? গোবিন্দ বললেন, গতকাল আপনি চেয়েছিলেন, পাননি, তাই আজকে আমি আগের থেকেই জোগাড় করে রেখেছি। মহাপ্রভু অবাক হয়ে বললেন, আমরা সাধু সন্ন্যাসী মানুষ, আমাদের তো সঞ্চয়ের বাসনা থাকার কথা নয়। তবুও তোমার মধ্যে সঞ্চয়ের বাসনা রয়ে গেছে, তুমি এখনই গৃহে ফিরে যাও। এই কথা শুনে গোবিন্দ ঘোষ তো ভীষণভাবে কান্নায় ভেঙে পড়লেন। তাঁর কান্নায় মহাপ্রভু আকুল হলেন এবং একটি কৃষ্ণের কাঠের মূর্তি তাঁর গৃহে প্রতিষ্ঠা করলেন। সেই কৃষ্ণমূর্তির সেবার দায়িত্ব রইল গোবিন্দের উপর। মহাপ্রভু নীলাচলে গমন করলেন। ভক্তরা গোবিন্দ ঘোষের বিবাহ দিলেন। একদিন গোবিন্দ গেছেন পার্শ্ববর্তী গ্রামে ভক্তের বাড়ি বিশেষ কাজে। স্ত্রীর উপর দায়িত্ব দিয়ে গেলেন রান্না করে গোপীনাথকে ভোগ দেবার। স্ত্রী রান্না করলেন এবং 5 বছরের পুত্র সন্তান গোরাচাঁদকে বললেন গোপীনাথের ভোগ লাগাতে। শিশুপুত্র গোরাচাঁদ গোপীনাথের কাছে ভোগ দিলেও কাঠের ঠাকুর খাচ্ছে না দেখে সে কাঁদতে বাচ্চাটি অভিমানে বলে উঠল, তুমি বাবার কাছে ভোগ খাও, আর আজকে আমি দিলাম তাই খেলে না বুঝি? তার কান্নায় আকুল হয়ে ঠাকুরের প্রাণ গলল
তিনি দেখা দিলেন এবং ভোগ খেলেন, তবে একটি শর্তে। এ কথা সে কারো কাছে প্রকাশ করতে পারবে না, প্রকাশ করলেই তার মৃত্যু অনিবার্য। বাচ্চাটি স্বীকার করলো যে কাউকে বলবে না এবং একাংশ ভোগ খেয়ে ঠাকুর আবার নিজ মূর্তি ধারণ করলেন। বাচ্চাটির মা এসে দেখে থালায় একাংশ নেই। তিনি ভাবলেন যে বাচ্চাটাই হয়তো খেয়েছে। তিনি রেগে গেলেন, বাচ্চাটাকে প্রহার করতে উদ্যত হলেন। নিজের প্রাণের ভয়ে শিশুটি শর্তের কথা বেমালুম ভুলে গেল এবং ঠাকুরের কথা সব বলে দিল। ফলত শর্তানুযায়ী তার অকাল মৃত্যু হলো। তার স্ত্রী কাঁদতে লাগলেন। বিকালে বাড়ি ফিরে পাগলের মতন হয়ে গেলেন গোবিন্দ ঘোষ। একমাত্র বংশপ্রদীপ মৃত পুত্র সন্তানকে কোলে নিয়ে ঠাকুরের কাছে কেঁদে পড়লেন। বললেন, তার নিত্য সেবায় এমন কি ত্রুটি ছিল যে তার ছেলেকে মরতে হলো এভাবে? তার মৃত্যুর পর তার বংশে পিণ্ড দেবারও তো কেউ রইল না। কে তার পিণ্ড দেবে? তিনি কাঁদতে লাগলেন। তার কান্নায় আকুল হয়ে গেলেন গোপীনাথ এবং নিজে স্বীকার করলেন যে আজ থেকে গোপীনাথই গোবিন্দ ঘোষের পুত্র। সেই পিণ্ডদান করবে তার মৃত্যুর পর। সেই দিন থেকে গোবিন্দ ঘোষের গৃহে গোপীনাথ লালিত পালিত হতে লাগলেন সন্তানের মতো স্নেহ, আদর, ভালোবাসায়। কালের নিয়মে 1588 খ্রিস্টাব্দে গোবিন্দ ঘোষের মৃত্যু হলে ভক্তবৃন্দ গঙ্গার ঘাটে তাঁর দেহকার্য সম্পন্ন করে বাড়ি ফিরলেন। ঠাকুর প্রাঙ্গণে ফিরে ঠাকুরের রূপ দেখে তারা তো অবাক। এ কী কাণ্ড! পিতা মারা গেলে পুত্ররা যেমন শোকচিহ্ন ধারণ করে থান কাপড় পরে, কাছা পরে, ঠাকুরের অঙ্গে অবিকল সেই বেশ। তাঁরা বুঝতে পারলেন ঠাকুরের লীলা এবং নির্ধারিত দিনে গোপীনাথের দ্বারা পুত্রের কার্য সমাপ্ত করলেন। ঠাকুরের মন্দিরের ঠিক পাশেই নির্মিত হল গোপীনাথের সমাধিবেদী। প্রতি বছর চৈত্র কৃষ্ণা একাদশীর দিন শ্রীল গোবিন্দ ঘোষ ঠাকুরের নির্বাণ তিথি উপলক্ষে গোপীনাথের বিগ্রহ নিয়ে যাওয়া হয় পাশে সেই গোবিন্দ ঘোষের সমাধির মন্দির। 1 মাস হবিষ্যান্ন গ্রহণের পর পিতার সমাধি মন্দিরে ঠাকুর গোপীনাথ পিণ্ড প্রদান করেন। সেই উপলক্ষেই তমালগাছা ঘেরায় পবিত্র মন্দির প্রাঙ্গণে বিশাল মেলা, নাম সংকীর্তন, হরিনাম, 4 দিন ধরে এই সুবিশাল মেলা। প্রথম দিনে চির মহোৎসব, তারপর দিন অন্ন মহোৎসব, আরও বিভিন্ন রকম অনুষ্ঠান এই মেলার অঙ্গ। যাচ্ছি আমরা, এই যে আমার সঙ্গে দাদা কোথায় চলেছেন? অগ্রদেবের মেলা, গোপীনাথের মেলা, বিশ্ববিখ্যাত মেলা। আচ্ছা, আসে খুব আনন্দ লাগে। কবে থেকে শুরু হয়েছে গোপীনাথের মেলা? বেশ গতকাল থেকে, শনিবার থেকে। আজকে কি বিশেষ অনুষ্ঠান আছে? আজকে অন্নকূট আছে, আজকে কি সারা রাত থাকার? না, মেলা দেখে সন্ধ্যাবেলা চলে আসে। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ, আমরা দুজনে একসাথে এসেছি, একই কথা বলবো, আর ওর জন্য আর বেশি কিছু বলছি না। কোথায় বাড়ি আপনাদের? তাহের বাড়ি আমাদের, রায়হাট থেকে কিসে এসছেন? আমরা টোটোতে করে এসেছি। কেমন লাগছে এখানে? আমরা তো আরো প্রতি বছর আসি, প্রতিদিনও আসে, এরকম আমাদের খুব ভালো লাগে, তাই আসি। আমাদের মধ্যে ছোটো ভাইকে পেয়ে গেছি। এই দেখো নতুন বাড়ি কোথায়? মুর্শিদাবাদ থেকে এখানে এসছে অগ্রদ্বীপের টানে। এখানকার সম্পর্কে কি জানো? অগ্রদ্বীপ কেন এসছো? এখানে কি আছে? কি মেলা আছে এখানে? কিভাবে এলে মুর্শিদাবাদ থেকে? কিভাবে এলে একটু আমাদের দর্শকদের বলো। নামলে কোথায়? কাটুয়ায়। আচ্ছা, অগ্রদ্বীপে নামলে, অগ্রদ্বীপে নেমে তারপরে আজকে কি সারা রাতের প্রোগ্রাম থাকার? কাল সকালে বাড়ি। চললেন ভাইয়ের কথা, একটু ঘুরিয়ে দেখাই ওদিকটা। এই মেলার যে সমাপ্তি, সেটা কিন্তু হবে চৈত্র মাসের যে কৃষ্ণা ত্রয়োদশী দিন রয়েছে, যেদিন বারুণী উৎসব পালন হয়, সেই গঙ্গায় বারুণী স্নানের মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষিত হয়। তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, ভক্তি, নাম সংকীর্তন, বারুণী স্নান, ইতিহাস, লোকায়ত কথা, জনশ্রুতি সব কিছু এই মিলেমিশে একাকার হয়ে গেছে অগ্রদ্বীপের এই গোপীনাথের মেলায়। আজ মেলার দ্বিতীয় দিন, আজ অন্ন মহোৎসব। গতকাল চিড়ে মহোৎসব ছিল প্রথম দিনে, তো চিড়ে মহোৎসবে আসতে পারিনি ঝড় বৃষ্টির জন্য। আজ এসেছি, ইচ্ছা আছে সারা রাত এখানে কাটিয়ে ভোরবেলা ফেরার। আমাদের নৌকা ধীরে ধীরে এগিয়ে চলেছে অপর পার, মানে মেলার ঘাটের দিকে। আর একটু পরেই পৌঁছে যাব আমরা। যাত্রীদের সুবিধার্থে
8টির মতন ঘাট এখানে করা হয়েছে, সব বড় বড় নৌকা। ওই দেখুন আরেকটি নৌকা ঘাটে লেগেছে। আমাদের নৌকাও অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের ঘাটে পৌঁছে যাবে। ওইদিকে আরেকটি ঘাট রয়েছে, দর্শকরা উদগ্রীব। এই আমাদের নৌকা আরেকটি নৌকার মাধ্যমে পাড়ে এসে ঠেকলো। সমস্ত লোক একে একে এবার নেমে যাবে। নৌকা থেকে নেমে গুটি গুটি পায়ে সকলে আমরা এগিয়ে চলেছি মেলার দিকে। খানিকটা যেতে হবে। আমার সামনে পিছনে অগণিত দর্শনার্থী পুণ্যার্থী রয়েছেন। লক্ষ লক্ষ লোকের সমাগমে যে স্থান মুখরিত, সেই স্থানে আসতে পেরে আমার আজ ভীষণ আনন্দ হচ্ছে। এগিয়ে যাচ্ছি মেলার দিকে। নেমে নৌকা থেকে নেমে এবার আমরা মূল মেলা প্রাঙ্গণের দিকে অগ্রসর হচ্ছি। কোনো দুর্ঘটনা বা সমস্যা হলে অবিলম্বে নিকটবর্তী পুলিশ ক্যাম্প অথবা কর্তব্যরত পুলিশ কর্মীদের জানান। সকল পুণ্যার্থীদের কাছে অনুরোধ, শৃঙ্খলা বজায় রাখুন এবং পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে চলুন। পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গোপীনাথ জিউ মেলায় আগত সকল পুণ্যার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। মনোযোগ দিয়ে শুনুন গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। নদী পারাপারের সময় কোনোভাবে নৌকায় 70 জনের বেশি যাত্রী ওঠা যাবে না। অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকায় ওঠা বিপজ্জনক। নৌকাতে ওঠার সময় করবেন না, এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। নদীর বিভিন্ন স্থানে নদী খাতের গভীরতা বৃদ্ধি পেয়েছে, তাই নির্ধারিত ও ঘেরা ঘাট ছাড়া অন্য কোথাও স্নান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সকলকে শুধুমাত্র নির্দিষ্ট ঘাটেই স্নান করা। এগিয়ে চলেছি মূল মেলা প্রাঙ্গণের দিকে। অনেক আখড়া আশ্রম থেকে বিভিন্ন শিল্পীরা হরিনাম সংকীর্তন করছেন, কানে ভেসে আসছে সেই সমস্ত শব্দ। এই জায়গায় একটি বাঁধানো ঘাট থাকলে খুবই সুবিধা হতো, কিন্তু গঙ্গার প্রতিনিয়ত ভাঙন চলেছে এপার বরাবর। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাঙন আটকানোর একটা চেষ্টা রয়েছে এবং তারই রাস্তা ধার দিয়ে রাস্তা রয়েছে। সেই পাড় ঘেঁষে আমরা এগিয়ে চলেছি মেলার দিকে। ওইদিকে অনেকগুলি নৌকা এখন যাত্রী নেই, সেই হিসেবে দাঁড়িয়ে রয়েছে, বা নাবিকরা যারা রয়েছে তারা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। সুবিশাল গঙ্গা। বেলা শেষ হয়ে এসছে প্রায়। আরে বাস, এ কি দেখছি! একজন নাগা সন্ন্যাসী, লম্বা চওড়া নাগা সন্ন্যাসী রয়েছেন, যিনি তার আশীর্বাদী ঝাড়ু পুণ্যার্থীদের মাথায় দিয়ে আশীর্বাদ করছেন, কিছু দক্ষিণা গ্রহণ করছেন। এগিয়ে যাচ্ছি। ওই যে সামনে তোরণ রয়েছে, ওখানেই আমাদের যেতে হবে। ওটাই হচ্ছে প্রবেশদ্বার মেলার। আশেপাশে এখানে দেখলেও মায়া লাগে। বিভিন্ন শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার যারা, তারা এখানে আশ্রয় নিয়েছেন মেলায়, কিছু দক্ষিণার। কত বিচিত্র এই দুনিয়া, তাই না? এক মহামিলনের স্থান, কত রকমের মানুষ। এই যে মূল মেলা প্রাঙ্গণে আমরা উপভোগ করছি। এদিকে ছবি দেখুন, গৌর নিতাইয়ের ছবি রয়েছে। সমস্ত আখড়া চারিদিকে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন আখড়া। সুপ্রাচীন একটি গাছ, বট গাছ। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন সেবাশ্রম থেকে সাধু সন্ন্যাসীরা এসেছেন। এ দেখুন দাঁড়ামা সেবাশ্রম। এই গাছটির আসল মূল কোথায় সেটাই দেখা যাচ্ছে না, পুরো চারিদিকে এলাকা ছড়িয়ে রয়েছে। চলুন আমরা মূল মেলা প্রাঙ্গণে প্রবেশ করি। আমরা প্রবেশ করলাম মূল মেলা প্রাঙ্গণে। অনেকে চলেছেন মেলা দেখতে, অনেকে মেলা থেকে বেরিয়ে আসছেন। বিভিন্ন খাবারের দোকান রয়েছে। এখন খাবারের দোকান তুলনামূলকভাবে ফাঁকা।
মেলার মধ্য দিয়ে হেঁটে চলেছি। মেলাটা আগে আপনাদের ঘুরিয়ে দেখাই। সুবিশাল এরিয়া জুড়ে এই মেলা রয়েছে। আজ যেহেতু অন্ন মহোৎসব, তাই বিভিন্ন আশ্রম বা আখড়ার উদ্যোগে আমরা দেখতে পাবো বিভিন্ন জায়গায় অন্ন সেবা চলছে, বিভিন্ন ভান্ডারার আয়োজন করা হয় এখানে। গোবিন্দের মন্দিরের দিকে এবং গোপীনাথের মন্দিরের দিকে এগিয়ে যেতে যেতে এই যে দেখুন এখানে ভোগ সেবা চলছে। সকল পুণ্যার্থীর সঙ্গে এখন আমি এগিয়ে চলেছি গোপীনাথের মন্দিরের দিকে, যাকে কেন্দ্র করে এই গোপীনাথের মেলা উদযাপিত হচ্ছে। মেলা প্রাঙ্গণের ভিতর দিয়ে রাস্তা রয়েছে, দেখুন চারিদিকে পসরা। প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই চ্যানেল আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাকে মনে রাখবেন, আমার এই চ্যানেল দেখতে থাকবেন। চেষ্টা করব ভালো ভালো জিনিস দেওয়ার। আমরা এগিয়ে চলেছি মূল মন্দিরের দিকে। এখনো বেশ খানিকটা পথ বাকি রয়েছে। মনে হচ্ছে আমরা মূল মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ওই যে সবুজ আলো জ্বলছে, ওইখানেই মন্দির চত্বর। এই যে দেখুন মূল মন্দির চত্বরে আমরা উপস্থিত হয়েছি। এই যে সমাধি ক্ষেত্র। আমাদের বিপত্তারণ মধুসূদন তিনি সকল কিছু পরিচালনা করেন, তাই আমরা আমাদের মানুষের নিয়ম সার্থক চরিতার্থ করবো আমাদের এই জেলাতেই গোবিন্দের আবির্ভাব। জয় গোপীনাথ, এক এক করে লাইন দিয়ে যেতে হবে। আর এই কার্যকর্তা আপনাদের জয় হোক। জয় গোপীনাথের জয়। কার্যকর্তারা আপনাদের সহযোগিতা করতে পারে। জয় রাধে শ্রীরাধে। প্রথমেই বাবা গ্রহরাজের মন্দির রয়েছে এখানে। চলে এসেছি মূল মন্দির চত্বরে। আমাদের ভালো করে দেখাই মূল মন্দির চত্বর। এখানে শিবের মন্দির, পুরো প্যান্ডেল করে দেওয়া হয়েছে একেবারে। বসন্তকালেও বেশ ভালো গরম লাগছে। এই যে মূল মন্দির চত্বর, চারিদিকে পুণ্যার্থীরা এখানে বসে রয়েছেন মূল মন্দির প্রাঙ্গণে। সকলে সারিবদ্ধভাবে চলেছেন দর্শনের আশায়। ঘুরে দেখাই একবার। বাসের ব্যারিকেড করে দেওয়া হয়েছে মন্দিরে প্রবেশের জন্য। জয় রাধ, জয় গোপী। আমরা প্রবেশ করছি মূল গোপীনাথ মন্দির চত্বরে। এই দেখুন দর্শনার্থীদের ভিড়।
প্রদক্ষিণা দিচ্ছেন অনেকে। আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। জয় গোপীনাথ, জয় গোপীনাথ, মন্দির চত্বর থেকে বেরিয়ে এলাম, মন্দির সেখান থেকে বেরিয়ে চলে এসেছি। প্রচণ্ড পরিমাণে ভিড়, অগণিত ভক্ত সেখানে পুণ্য কামনার আশায় মন্দির চত্বরে ভিড় লাগিয়েছেন। গোপীনাথজির মন্দিরের ঠিক পাশেই রয়েছে গোবিন্দ ঘোষের সমাধি মন্দির। ধীরে ধীরে এগিয়ে যাই এই সমাধি মন্দিরের উদ্দেশ্যে। ভক্তদের ভিড় লক্ষ্য করার মতন এখানেও শ্রী শ্রী গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির। এই মন্দিরেই সমাধিস্থ আছেন মহাপ্রভুর অন্যতম অষ্টপার্শ্বদের অন্যতম শ্রীল গোবিন্দ ঘোষ ঠাকুর মহাশয়। ওই যে দেখা যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি, সমাধি বেদিকা, ফুলের মালা চড়ানো রয়েছে ভক্তদের। এই সেই সমাধি বেদিকা। হিন্দু তথা বৈষ্ণব সম্প্রদায়ের মানুষজনের কাছে এই গোবিন্দ ঘোষের সমাধি মন্দির তথা অগ্রদ্বীপের গোপীনাথ ধাম এক তীর্থস্থানের সমতুল্য। সমগ্র মন্দির চত্বরকে ঘিরে এক অভূতপূর্ব দর্শক সমাগম হয়েছে বিশেষ এই তিথিতে। দেখুন, পিছনে সংকীর্তনের আসর বসেছে, এদিকেও বেশ কিছু ভক্ত দর্শনার্থী পুণ্যার্থীর সমাগম রয়েছে, এদিকে তো অনেক লোক। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের ঠিক সামনে। বেরিয়ে চলে এসেছি, আমার দর্শন সমাপ্ত হয়ে গেছে, এবার মেলার দিকে এগোবো আবার। মূল মন্দির প্রদক্ষিণ করে এবার আমি চলে এসেছি একেবারে মেলার মাঠে, যেখানে মেলা বসছে। আমরা এবার মেলায় প্রবেশ করব। এই যে মেলার মধ্যে প্রবেশ করছি, এই বিখ্যাত গোপীনাথের মেলা। প্রচুর পরিমাণে দোকান, অজস্র দোকানের শাড়ি রয়েছে এখানে। কোন দিক থেকে কোন দিকে যাবো বোঝা যাচ্ছে না। পেন্টেন সেট 20 টাকায়, 1 2 3 4 অক্ষর সেট 20 টাকায়, অবাকক্ষ অক্ষর সেট 20 টাকায়, এবিসিডি অক্ষর সেট 20 টাকায়, চোখ মারা পুতুল নেবেন 20 টাকায়, রাউন্ড বন্দুক নিন 20 টাকায়, প্লেন নিন 20 টাকায়, হেলিকপ্টার নিন 20 টাকায়, ফায়ার গান নিন 20 টাকায়, মাথা ম্যাসেজ করা নিন মাত্র 20 টাকায়। আপনাদের এই মেলা কয়েকদিন পর হয়ে যাবে শেষ, আর আমাদের দোকান চলে যাবে তার নিজের দেশ। তাই বলছিলাম, ও বৌদি, ও দিদি ভাই, এদিক ওদিক ছোটাছুটি না করে সোজা বিক্রি বাটা কেমন হচ্ছে? বিক্রি বাটা কেমন হচ্ছে? হালকা হচ্ছে। রং বেরঙের টুপি রয়েছে মেলায়। দোকানি ভাইরা আরেকটু ভিতরের দিকে যাওয়া যায়। আসলে আমাদের দোকানে আমরা এখন কথা বলে রাখতে সেখানে বিক্রিত মাল ফেরত বা পাল্টানো হয় না। দোকানে যে সমানভাবে ভিড় রয়েছে তা নয়। আর এরা কি দোকানগুলোতে বেশি ভিড় রয়েছে। এই যে ফুলের দোকানে যেরকম একদমই ফাঁকা, পিতলের থালা নেবেন 20 টাকা, পিতলের গ্লাস 20 এখানে টাকা, যা কিছু আছে সব কিছু 20 টাকায় দিয়ে দিচ্ছে। সাবান 20 টাকা, রাজধানী নেবেন 20 টাকা, টেনকারি নিন তাও 20 টাকা, মশলা রাখার কৌটরি পাসপোর্টের দোকান। ভাই আমার এই কথা তৈরি করতে গেলে অনেকে ভালো আর জামা কাপড়
বিরিয়ানি সব ফাস্টফুড, সব ফাস্টফুড ফাস্টফুড। কেমন বিক্রি বাটা কেমন? হাতে বাজার খারাপ। আজকে বৃষ্টি হয়েছে নাকি? না, ওই টুকটাক, খুব একটা বাজার হয় না। ঠিক আছে, আবার বিক্রি বাটা বেশি হোক এই কামনা করি। এখানে ফুচকা বিক্রি হচ্ছে। নিজের থেকে। এই যে দাদা এখানে আবার টিকিট বিক্রি করছেন। দাদা ভূত দেখার খরচ কত? ভূত দেখতে গেলে কত টাকা খরচ করতে হবে? 20 টাকায় ভূত দেখাবেন। কি কি আছে ভূতের কাউন্টারে? আপনি নিজেও জানেন না কি ভূত আছে? রাত্রি 11:30। দেখুন আখড়ায় সংকীর্তন চলছে, লোকে লোকারণ্য, সবাই ত্রিপলের তলায় নিজের মাথা বাঁচিয়ে বসে রয়েছেন এই বসন্তকালে।
আমিও তাদের মধ্যেই বসে রয়েছি, শুনছি অসাধারণ সেই সব শিল্পীদের গান, খুব ভালো লাগছে। রাত প্রায় 1টা, বসে বসে পা ধরে গিয়েছিল, আবার মেলায় বেরিয়েছি। দেখুন, কারো চোখে কোনো ক্লান্তি নেই, ঘুম নেই, এমন এক অপূর্ব পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। কি অসাধারণ পরিবেশ! লোক এখনও যেমনকার তেমন রয়েছে, সবাই সারা রাত জেগে রয়েছে নিজের নিজের। এমন এক আধ্যাত্মিক রাত সবার জীবনেই মানে একটা অন্য অনুভূতির সৃষ্টি করেছে। রাত প্রায় 2:40, ভোর হতে চলেছে, এখনও পর্যন্ত মানুষের কোনো ক্লান্তি নেই। দেখুন, মেলায় কোনো ভিড়ের কমতি নেই, মেলা যেমনকার তেমন চলেছে। একটু একটু শীত শীত অনুভব হচ্ছে। মানুষজন তবু এক নিষ্ঠায় একভাবে সেই হরিনাম সংকীর্তন, পালা কীর্তন দলবদ্ধভাবে রয়েছে, এমনকি বাচ্চারাও তার সঙ্গে পাঙ্গা দিয়ে রয়েছে। আমার এবার বাড়ি ফিরতে 3:40 ভোরবেলা। বাড়ি পথে রওনা দিয়েছি, নৌকায় চেপেছি। এক অনন্য অনুভূতি। এই অনুভূতিকে সঙ্গে করে, এই অভিজ্ঞতাকে মূলধন করে পরবর্তী জীবনের জন্য নিজেকে গুছিয়ে নেওয়ার পালা চলে এসেছে। আমার গোপীনাথ পর্ব এখানেই শেষ করছি। আমার এই গোপীনাথ পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।